জাতীয় জনতার জোট এবং জাতীয় জনতার জোটের সাথে শরিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করি। আমরা সেই মানুষগুলির জন্য কাজ করি। আপনারা জানেন বাংলাদেশের সরকারি চাকরি সর্বোচ্চ 15 লাখ থেকে 20 লাখ আছে। কিছুদিন আগে আমাদের দেশে একটা কোটা আন্দোলন হয়েছিল, যেটা আমাদের গণ অধিকার পরিষদের বর্তমানে যে বিপি নূর সাহেবরা করেছেন, এবং ওনারা কোটা আন্দোলন করে আমার কাছে মনে হয়েছে যে ওনারা দেশটাকে আরেকটা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন। কিন্তু কোটা আন্দোলন করেছে সরকারি চাকরির জন্য, এবং সরকারি চাকরিও কি বিসিএস ক্যাডারদের জন্য। বাংলাদেশের সরকারি চাকরি কতগুলি আছে বর্তমানে যদি আপনি গণেন, করোনার পরে বাংলাদেশে প্রায় 5 থেকে 6 কোটি লোক বেকার। প্রতি বছর এভারেজে 15 লক্ষ ছেলে মেয়ে পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সেই জায়গা থেকে তারা বের হয়ে আসছে। কিন্তু সেই ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে আসছে, তাদের ডেস্টিনেশন ঠিক নাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই বেকার সমস্যাজনিত কারণে আজকে দেখা যায় এমন পরিবার আছে যেই পরিবারে 4টা মেয়ে, বাবা এই মেয়েদেরকে পড়াশোনা করাতে করাতে দেখা যায় তার জমি জামা বিক্রি করে একটা পর্যায়ে মাস্টার্স কমপ্লিট করছে। টাকার অভাবে মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না, টাকার জন্য মেয়েদেরকে চাকরি দিতে পারছে না। তাহলে ওই পরিবারে শুধু ছেলেরাই বেকার, মেয়েদের বেকারের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে এতগুলি মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় তাদের পার্সোনাল কোনো কর্ম পরিকল্পনা নাই। দেশের মধ্যে আজকে কিশোর গ্যাং, আজকে ইয়াবা, আজকে নেশা, আজকে ছিনতাই, বিভিন্ন এই যে সমাজের অধপতন, মানুষের মানবাধিকার আজকে নষ্ট হচ্ছে। কিন্তু এই মানবাধিকার নষ্ট করার থেকে দেশকে, জাতিকে, সমাজকে উদ্ধার করার জন্য বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এমন কি পরিকল্পনাটা আছে, এমন একটা পরিকল্পনা তারা দেখাক যে এই পরিকল্পনা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আছে, যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আজকে সমাজের অধপতন থেকে আমাদের ইয়াং জেনারেশনকে আজকে ওই জায়গা থেকে তারা তুলে নিয়ে আসবে। না, এই ধরনের কোনো পরিকল্পনা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয় শুধু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দেশকে, জাতিকে, সাধারণ মানুষকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য তাদের তেমন কোনো পরিকল্পনা নাই। শুধু মন্ত্রীদের বক্তব্য শুনলে আমরা শুধু দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ মনোদেশে কাজ করেন না। যে কোনো বিষয়ে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবং আমরা এটা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন। কিন্তু উনি এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন, আর বাকি মন্ত্রীরা আপনারা বসে বসে শুধু প্রধানমন্ত্রী সব কিছু করবে। আপনারা তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেন? আপনারা মন্ত্রিত্ব ছেড়ে দেন। আপনারা মন্ত্রী থাকা অবস্থায় আপনারা দেশের যে টাকা, দেশের যে সম্পদ আপনারা নষ্ট করছেন, এই সম্পদও দেশের জাতির জন্য ক্ষতি হচ্ছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, দেশের এমন একটি সময়ে আজকে বাংলাদেশ সর্বজনীন দলের কাউন্সিল বা সম্মেলন হতে যাচ্ছে, যেই সময় আমরা যখন রাস্তায় টিসিবির ট্রাক দেখি, তখন আমরা দেখতে পাই এ দেশের মানুষের নীরব দুর্ভিক্ষ চলছে। আমরা যখন দেখি এখানে বাতের অধিকার নাই, মত প্রকাশের অধিকার নাই, ভোটের অধিকার নাই, ঠিক এই সময় সর্বজনীন দলের আজকের কাউন্সিল হতে যাচ্ছে। সাথী ও বন্ধুগণ, আমরা যারা রাজনীতি করছি, আমরা এখন যারা আমাদেরকে অনিবন্ধিত রাজনৈতিক দল বলছে, রাজনীতি করার জন্য কখনো নিবন্ধন প্রয়োজন হয় নাই। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে, তখন কিন্তু যেই দলের নেতৃত্বে আজকের যেই শাসক দল আওয়ামী লীগের কিন্তু তখন নিবন্ধন ছিল না। বাংলাদেশে নিবন্ধন প্রথা শুরু হয়েছে 2008 সাল থেকে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে রাজনৈতিক দলের নাম বললেই সবার আগে মানুষ প্রশ্ন করে, আপনার দলটা কি নিবন্ধিত? ভাই, দল নিবন্ধিত হওয়ার দরকার নাই। আজকে আমি খুবই খুশি হয়েছি, সর্বজনীন দলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই ইয়াং জেনারেশন, এবং আমার অনেক মা বোনেরা আজকে এখানে উপস্থিত হয়েছে, যেখানে নির্বাচন কমিশন একটা শর্ত জুড়ে দিয়েছে যে 33% নারী সদস্য দরকার। আমার মনে হয় সর্বজনীন দলে আজকে যে নারীরা প্রথমে এসেছিলেন, এটা 33% ক্রস করে গেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, সর্বজনীন দল একটা সম্ভাবনাময়ী দল। এই দল জাতীয় জনতার জোটের একটা শরিক দল, এবং জাতীয় জনতার জোটের শরিক দল হিসাবে এই দল সবসময় আমাদের সাথে রাজপথে ছিল। আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমরা কথা বলেছি, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে রাজপথে আমরা আন্দোলন করেছি, এবং সকল আন্দোলন সংগ্রামে সর্বজনীন দল আমাদের পাশে ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ,
আজকে একটি ভারাক্রান্ত হৃদয়ে এই জায়গায় দাঁড়িয়েছি। এই সারা পৃথিবীতে আপনারা জানেন এমন একজন ব্যক্তি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়াজনিত কারণে ইন্তেকাল করেছেন, এই পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করেছেন। সেই ইরানের রাষ্ট্রপতি, ইরানের প্রেসিডেন্ট রাইসি, যিনি আমরা বলতে গেলে একমাত্র মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা সেই নির্যাতিত নিপীড়িত মজলুম ফিলিস্তিনের পক্ষে সে দাঁড়িয়েছে। শুধু ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় নাই, সকল মুসলিম দেশরা পৃথিবীতে প্রায় 53 থেকে ধরে 54টা মুসলিম রাষ্ট্র আছে। কোনো মুসলিম রাষ্ট্র সরাসরি অংশগ্রহণমূলকভাবে এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় নাই। আমি আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাতে চাই, বাংলাদেশের পক্ষ থেকেও প্যালেস্টাইনের পক্ষে মৌখিকভাবে হলেও সমর্থন জুগিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে এই জায়গা থেকে আমরা সেই দিনের দায়ী ইসলামের একজন খলিফা, তার জন্য আমি এখানে আমাদের সাবেক ধর্মমন্ত্রী ছিলেন জনাব নাজিমুদ্দিন আল আজাদ, ওনার পক্ষ থেকে আমি বলতে চাই সবাই একবার সূরা ফাতিহা পড়ে ওনার জন্য আমরা একটা মাগফিরাত কামনা করি, তারপর আমরা সম্মেলনে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং মহান আল্লাহর দরবারে আমরা এই মঞ্চ থেকে আজকে ঘোষণা দিতে চাই যে এই রাইসির মতো নেতা যেন পৃথিবীতে আল্লাহ আরও প্রেরণ করেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আবার চলে আসি আমাদের সেই কাউন্সিলে। বাংলাদেশ সর্বজনীন দল একটি সম্ভাবনাময়ী দল। এই দলের প্রথম যখন গঠন হয়েছিল, এই দলের যারা দায়িত্ব ছিল, আমি খুবই দুঃখের সহিত বলছি যে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা কি মনে করে কি বুঝে এত সুন্দর সাজানো গোছানো একটা রাজনৈতিক দল থেকে তারা অন্য দলে ডাইভার্ট হয়েছে, এটা আমার বোধগম্য নয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, যেহেতু সর্বজনীন দল জাতীয় জনতার জোটের একটা শরিক দল এবং জাতীয় জনতার জোটের শরিক দল হিসেবে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান হিসেবে আমি এই জোটের একজন চেয়ারম্যান, আমার উপর দায়িত্ব বর্তায় যে এই দলটা ধ্বংস হওয়া থেকে দলটাকে রক্ষা করা এবং দলটাকে কাউন্সিলের মাধ্যমে একটা নতুন কমিটি তাদেরকে উপহার দেওয়া। আর সেই সুবাদেই আজকে এই বাংলাদেশ সর্বজনীন দলের আজকে কাউন্সিলের ডেট করা হয়েছে। আপনাদের কাছে অনেক সময় মনে হবে একটা রাজনৈতিক দলের কাউন্সিলে এত অল্প সংখ্যক লোক কেন? আসলে অল্প অল্প করেই বৃহৎ আকার ধারণ করে। এই বাংলাদেশ নয়, পৃথিবীতে যত রাজনৈতিক দল, যত রেভলিউশন ঘটেছে, যত পরিবর্তন হয়েছে, প্রথম পরিবর্তনে 1 জন 2 জন 3 জন 5 জন সর্বোচ্চ 5 জন এবং 5 জন ব্যক্তি দ্বারাই প্রথম এই রেভলিউশন শুরু হয়েছে। আজকে এই বাংলাদেশ সর্বজনীন দল আমরা বিশ্বাস করি যে তারা আজকে যে অল্প সংখ্যক লোক, এই অল্প সংখ্যক লোক এক সময় সারা বাংলাদেশের আনাচে কোনাতে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেক জায়গায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় সর্বজনীন দলের কর্মসূচি থাকবে এবং তাদের কর্মী তৈরি হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এটা বিশ্বাস করি জাতীয় জনতার জোট এবং জাতীয় জনতার জোটের সাথে শরিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করি, আমরা সেই মানুষগুলির জন্য কাজ করি। আপনারা জানেন বাংলাদেশের সরকারি চাকরি সর্বোচ্চ 15 লাখ থেকে 20 লাখ আছে। কিছুদিন আগে আমাদের দেশে একটা কোটা আন্দোলন হয়েছিল, যেটা আমাদের গণ অধিকার পরিষদের বর্তমানে যে বিপি নূর সাহেবরা করেছেন, এবং ওনারা কোটা আন্দোলন করে আমার কাছে মনে হয়েছে যে ওনারা দেশটাকে আরেকটা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন। কিন্তু কোটা আন্দোলন করেছে সরকারি চাকরির জন্য, এবং সরকারি চাকরিও কি বিসিএস ক্যাডারদের জন্য। বাংলাদেশের সরকারি চাকরি কতগুলি আছে বর্তমানে যদি আপনি গণেন? করোনার পরে বাংলাদেশে প্রায় 5 থেকে 6 কোটি লোক বেকার। প্রতি বছর এভারেজে 15 লক্ষ ছেলে মেয়ে পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সেই জায়গা থেকে তারা বের হয়ে আসছে, কিন্তু সেই ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে আসছে, তাদের ডেস্টিনেশন ঠিক নাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই বেকার সমস্যাজনিত কারণে আজকে দেখা যায় এমন পরিবার আছে যেই পরিবারে 4টা মেয়ে
বাবা এই মেয়েদেরকে পড়াশোনা করাতে করাতে দেখা যায় তার জমি জামা বিক্রি করে একটা পর্যায়ে মাস্টার্স কমপ্লিট করছে, টাকার অভাবে মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না, টাকার জন্য মেয়েদেরকে চাকরি দিতে পারছে না। তাহলে ওই পরিবারে শুধু ছেলেরাই বেকার, মেয়েদের বেকারের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে এতগুলি মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় তাদের পার্সোনাল কোনো কর্ম পরিকল্পনা নাই। দেশের মধ্যে আজকে কিশোর গ্যাং, আজকে ইয়াবা, আজকে নেশা, আজকে ছিনতাই, বিভিন্ন এই যে সমাজের অধপতন, মানুষের মানবাধিকার আজকে নষ্ট হচ্ছে। কিন্তু এই মানবাধিকার নষ্ট করার থেকে দেশকে, জাতিকে, সমাজকে উদ্ধার করার জন্য বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এমন কি পরিকল্পনাটা আছে, এমন একটা পরিকল্পনা তারা দেখাক যে এই পরিকল্পনা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আছে, যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আজকে সমাজের অধপতন থেকে আমাদের ইয়াং জেনারেশনকে আজকে ওই জায়গা থেকে তারা তুলে নিয়ে আসবে। না, এই ধরনের কোনো পরিকল্পনা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয় শুধু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দেশকে, জাতিকে, সাধারণ মানুষকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য তাদের তেমন কোনো পরিকল্পনা নাই। শুধু মন্ত্রীদের বক্তব্য শুনলে আমরা শুধু দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ দেশে কাজ করেন না। যে কোনো বিষয়ে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবং আমরা এটা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন। কিন্তু উনি এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন, আর বাকি মন্ত্রীরা আপনারা বসে বসে শুধু প্রধানমন্ত্রী সব কিছু করবে। আপনারা তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেন? আপনারা মন্ত্রিত্ব ছেড়ে দেন। আপনারা মন্ত্রী থাকা অবস্থায় আপনারা দেশের যে টাকা, দেশের যে সম্পদ আপনারা নষ্ট করছেন, এই সম্পদ তো দেশের জাতির জন্য ক্ষতি হচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য এই সরকারি দলের লোকজন এবং কিছু অতি উৎসাহী লোকজন তারা ভুল ব্যাখ্যা করেন। আপনারা জানেন গত রমজানে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, উনি ইফতার পার্টিকে নিরুৎসাহী করেছেন। উনি কিন্তু ইফতার পার্টিকে নিষেধ করেন নাই। কেন নিরুৎসাহিত করেছেন? কারণ ইফতার পার্টি যদি করা হয় প্রত্যেকটা মন্ত্রণালয়ের, এটা থানা লেভেল, জেলা লেভেল থেকে ধরে প্রত্যেকটা জায়গাতে যদি সরকারি খরচ ইফতার পার্টি করা হতো তাহলে শত শত কোটি টাকা নষ্ট হতো। যাতে এই শত শত কোটি টাকা নষ্ট না হয়, দেশের বর্তমান এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে অর্থনৈতিক একটা ধস নেমেছে, দেশে রিজার্ভের ধস নেমেছে, এই প্রেক্ষাপটে যাতে সরকারি অতিরিক্ত অর্থ খরচ না হয়, এই জন্য উনি হয়তোবা ইফতার পার্টিকে নিরুৎসাহিত করেছেন। এর মানে উনি এটা বলেন নাই কেউ নিজের টাকা ইফতার পার্টি করলে সেই ইফতার পার্টিতে অতি উৎসাহী লোকজন গিয়ে বাধা দিবে, আর বাধা দিয়ে এই সরকারকে ইসলাম বিরোধী প্রমাণ করার চেষ্টা করছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগের যখন জন্ম হয়েছে, আওয়ামী লীগ কিন্তু উলামাদের দল। আপনারা জানেন মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে 11 বছর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। সুতরাং আওয়ামী লীগের শুরুটা কিন্তু উলামাদেরকে দিয়ে, আলেমদেরকে দিয়ে, আর আলেমদেরকে দিয়ে যে দলটা শুরু হয়েছে এই দল ইফতার পার্টির বিরুদ্ধে হতে পারে না। সুতরাং আমরা এই অতি উৎসাহী লোকদেরকে দেশ থেকে অবঞ্চিত ঘোষণা করতে চাই, এবং জাতীয় জনতার জোটের পক্ষ থেকে, সর্বজনীন দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আজকে নির্যাতিত, নিপীড়িত মানুষ, প্যালেস্টাইনের মানুষ, কাশ্মীরের মানুষ, সিরিয়ার মানুষ এবং ইউক্রেনের মানুষ, যেখানেই মানবতা বিপর্যয়, তাদের পক্ষে আমরা আছি, তাদের পক্ষে আমরা রাজপথে আছি, তাদের পক্ষে রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ, সর্বজনীন দল জিন্দাবাদ এবং জাতীয় জনতার জোট জিন্দাবাদ। প্রিয় সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের প্রিয় নেতা এবং আমাদের অনিবন্ধিত রাজনৈতিক দলগুলির একজন অভিভাবক, সাবেক ধর্ম এবং পানি সম্পদ মন্ত্রী, সাবেক হুইপ জনাব নাজিমুদ্দিন আল আজাদ।